বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের সপ্তম অধ্যায়ের উপর আমি তোমাদের ক্লাস নেব। আজকের যে পাঠ শিরোনাম আমি নির্ধারণ করেছি সেটি হচ্ছে বিভিন্ন প্রকার কীটনাশকের বিবরণ। এর আগে আমি তোমাদের আপদনাশক বা বিভিন্ন প্রকার কীটনাশকের বিবরণ আমি হালকা হালকা ভাবে নাম দিয়েছি, কিন্তু আজকে আমি তোমাদের প্রত্যেকটা যেগুলো কিছু কিছু গুরুত্বপূর্ণ যে কীটনাশক গুলো আছে সেই কীটনাশক গুলোর বিবরণ আমি তোমাদের দেব। তোমরা লক্ষ্যই করতে পারছো যে আমার যে শিরোনাম সেটি হচ্ছে বিভিন্ন প্রকার কীটনাশকের বিবরণ। প্রথম যে কীটনাশকের কথাটা আমি বলেছি এটি হচ্ছে উদ্ভিজ কীটনাশক। আমি তোমাদের আগে বলেছি বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়, তার মধ্যে একটি আছে উদ্ভিজ কীটনাশক। উদ্ভিজ কীটনাশক গুলো কি, যদিও তোমাদের এর আগে আমি ডেফিনেশন দিয়েছি, তারপরে আবার রিপিট করছি। যেসব কীটনাশক উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল, বাকল, মুকুল প্রভৃতি থেকে উৎপন্ন হয় সেগুলোকেই আমরা বলি উদ্ভিজ কীটনাশক। তাহলে উদ্ভিজ কীটনাশক এগুলো কোনগুলো এটা তোমরা খেয়াল করো। যেমন নিকোটিন, রোটেনন, নর নিকোটিন, অ্যানাবেসিন, পাইরিথ্রিন প্রভৃতি কিন্তু উদ্ভিজ কীটনাশক। তাহলে খেয়াল করো, প্রথম যে কীটনাশকের বিবরণটা আমি দিব তার নাম হচ্ছে নিকোটিন। নিকোটিন জিনিসটা কিভাবে আসলো সে সম্বন্ধে তোমাদের সাথে একটু কথা বলি। তোমরা জানো যদিও এটি সাধারণত তামাক গাছ থেকে এই কীটনাশকটা আবিষ্কৃত হয়েছে। নিকোটিন একটি অতি পরিচিত উদ্ভিজ কীটনাশক। 1809 সালে তামাকে, আমি প্রথমে বলেছি তামাক গাছ থেকে কিন্তু এটি উৎপন্ন হয়। তামাকে উদ্বায়ী বিষাক্ত পদার্থ আবিষ্কৃত হয় যা 1829 সালে বিজ্ঞানী জিন নিকেট এটি আবিষ্কার করেন বিধায় ওনার নাম অনুসারে এই কীটনাশকটির নামকরণ হয়েছে নিকোটিন। এর উৎসর কথা যদি একটু বলি, উৎস তো প্রথমেই বলেছি নিকোটিনের প্রধান উৎস হচ্ছে তামাক গাছ। তবে নিকোটিয়ানা টোবাকাম এবং নিকোটিয়ানা ভাস্টিয়াম প্রজাতি দুটি নিকোটিনের প্রধান উৎস। নিকোটিন বাণিজ্যিকভাবে নিকোটিন সালফেট নামে পরিচিত। এর রাসায়নিক নাম 1,1-মিথাইল-2 (3 পাইরিডাইল পাইরোলিডিন) এর হচ্ছে এর রাসায়নিক নাম। আমরা এর রাসায়নিক সংকেতটা যদি একটু আমরা দেখে নিই, এটা তোমাদের একটু মুখস্থ নির্ভর, একটু মুখস্থ করতে হবে। C10H14N2 হচ্ছে এর রাসায়নিক সংকেত। তাহলে আমরা এর রাসায়নিক নাম জানলাম, এর রাসায়নিক সংকেত জানলাম, এর উৎসটা জানলাম এবং আবিষ্কারকের নাম জানলাম। এটি হচ্ছে তার রাসায়নিক গঠন, স্ট্রাকচারাল ফর্মুলা। তোমরা যদি কেউ স্ট্রাকচারাল ফর্মুলা লিখতে চাও, ওকে, আরো ভালো, তাহলে বেশি নাম্বার পাবে তোমরা। আমরা একটু খেয়াল করি নিকোটিনের যে ধর্মটা কি। বিশুদ্ধ নিকোটিন বর্ণহীন, সামান্য গন্ধযুক্ত তরল পদার্থ। এর স্ফুটনাঙ্ক -247°C, আপেক্ষিক গুরুত্ব 1.009, বাষ্প চাপ 0.0425 mm, 25°C পারদ চাপ বা পারদ। নিকোটিন
অ্যালকোহল ইথারে সামান্য দ্রবণীয় এবং পানি ও জৈব দ্রাবকে দ্রবণীয়। নিকোটিন ক্ষারীয় ধর্ম বহন করে এবং এ কারণেই আমরা তো জানি যে ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ তৈরি করে। এটি যেহেতু ক্ষারীয় ধর্ম, এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। এটি অধিক আঠালো এবং অসহনীয় দুর্গন্ধ সৃষ্টি করে, তোমরা সবাই জানো। এর ব্যবহারটা যদি আমরা একটু জেনে নিই, নিকোটিন সালফেট সর্বত্রই কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়। এটি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীদের ক্ষেত্রে, বিশেষ করে যারা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, দুই ধরনের প্রাণী আমরা দেখি, একটা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী আর একটি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী ক্ষেত্রে তুলনামূলকভাবে অধিক স্থায়ী। এটি ফসলের ক্ষতিকর থ্রিপস এবং এফিড, এটি কিন্তু থ্রিপস, এফিড এগুলো কিন্তু পতঙ্গ, এর কথা আমি তোমাদের আগেই বলেছি, এর দমনে এটি ব্যবহৃত হয়। এর ক্রিয়ার প্রকৃতিটি যদি আমরা একটু দেখি, নিকোটিন অত্যন্ত মারাত্মক বিষ স্তন্যপায়ী প্রাণীর গলৎকরণের মাধ্যমে কিংবা চামড়ার মধ্য দিয়ে দেহাভ্যন্তরে শোষিত হতে পারে। এর কত মারাত্মক বিষ হতে পারে তোমরা বুঝতে পারো যে চামড়ার ভিতর দিয়ে এরা প্রবেশ করবে। নিকোটিন পতঙ্গের দেহে সরাসরি ত্বক ও শ্বাসরন্ধ্রের মাধ্যমে প্রবেশ করে বিষক্রিয়া সৃষ্টি করে। নিকোটিন সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে। ইঁদুরের জন্য এর মৌখিক মারণ মাত্রা LD50। LD50 মিনিংটা হচ্ছে লিথাল ডোজ 50। এর লিথাল ডোজ 50 হচ্ছে, মানে LD50 হচ্ছে 30 মিলিগ্রাম পার কেজি। আরেকটি উদ্ভিদ কীটনাশক, তার নাম হচ্ছে রোটেনন। রোটেনন উদ্ভিদজাত কীটনাশকের মধ্যে একটি অন্যতম যৌগ। লিগোমিনিসি গোত্রের কতগুলো গাছ থেকে রোটেনন সংগ্রহ করা হয়। রোটেনন গাছের জন্য ক্ষতিকর নয় এবং স্তন্যপায়ী প্রাণীদের জন্য অপেক্ষাকৃত কম বিষাক্ত। এর রাসায়নিক সংকেত যা খেয়াল করো, রাসায়নিক সংকেত C23H22O6। রাসায়নিক গঠন তোমরা যদি কেউ লিখতে চাও, এটি আর রোটেননের রাসায়নিক গঠন। এর ধর্মটা আমরা একটু জেনে নিই। এটি বর্ণহীন, সাদা এবং দানাদার যৌগ, পানিতে দ্রবণীয় এবং অনেক জৈব দ্রাবকে দ্রবণীয়। আলো বাতাসে এটি বিশ্লিষ্ট হয়ে হলুদ বর্ণ ধারণ করে এবং কীটনাশক ক্ষমতা হারায়। রোটেনন সংরক্ষণের জন্য আলো থেকে দূরে রাখা উচিত। এর গলনাঙ্ক 163°C। এগুলো তার ধর্ম। তোমরা এই ধর্মগুলো কিন্তু একটু ভালো করে মুখস্থ করবে। এর ব্যবহারটা যদি আমরা একটু জেনে নেই, যে এই কীটনাশকের বিভিন্নমুখী ব্যবহারের জন্য পিয়ার্সিং এবং সাকিং টাইপ অফ মাউথ পার্টস যে সমস্ত প্রাণীদের আছে, পিয়ার্সিং মানে যারা দংশন করে আর সাকিং মানে যারা চুষে নেয়, এই যে তো মাউথ পার্টস যাদের আছে, যেমন এফিড, বেডবাগ এবং চিউং মুখপাঙ্গ বিশিষ্ট পতঙ্গ, বিশেষ করে শুঁয়োপোকা দমনের জন্য এটি ব্যবহার করা হয়। মেঘাচ্ছন্ন দিনে এটি যথেষ্ট কার্যকরী। শিশির সিক্ত উদ্ভিদে এটি গুঁড়া অবস্থায় ব্যবহার করা উচিত। এই ধরনের কীটনাশকের সুবিধা এই যে এরা উদ্ভিদের জন্য নিরাপদ এবং পাশাপাশি মানুষের কোনো ক্ষতি করে না।
রোটেনন সাধারণত জাপ পোকা, উকুন, ফ্লি প্রভৃতি দমনে বেশ কার্যকরী। দানাদার রোটেনন কাপড়ের মথ তাড়ানোর জন্য ব্যবহৃত হয়। ক্রিয়ার প্রকৃতিটি যদি একটু আমরা দেখি, এই বিষের কার্যকারিতা খুব ধীরে হয়। এটি স্পর্শ বিষ, পাকস্থলী বিষ এবং শ্বাসনালীর বিষ রূপে ভালো কাজ করে। রোটেনন পতঙ্গের খাদ্যনালী, ট্রাকিয়া, ত্বকের মাধ্যমে দেহাভ্যন্তরে প্রবেশ করে। ইঁদুরের জন্য এর মারণ মাত্রা হচ্ছে LD50 132 মিলিগ্রাম পার কেজি। জৈব ক্লোরিন যুক্ত কীটনাশক, খেয়াল করো, ক্লোরিন পরমাণু সম্বলিত জৈব হাইড্রোকার্বন যা কীটনাশক হিসেবে কাজ করে তাকে জৈব ক্লোরিন যুক্ত কীটনাশক বলে। এসব যৌগগুলো সাধারণত ক্লোরিন, হাইড্রোজেন, কার্বন এবং কদাচিৎ অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত। এ ধরনের কীটনাশক বেশ জটিল এবং কম উদ্বায়ী গুণ সম্পন্ন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলোর স্থায়িত্বকাল কিন্তু অনেক বেশি এবং এগুলো স্পর্শ ও পাকস্থলী বিষ উভয় হিসাবে ব্যবহৃত হয়। এসব কীটনাশকের কার্যক্ষমতা ক্লোরিন যে পরমাণুটা আছে, এই ক্লোরিন পরমাণুর বিন্যাসের উপর কিন্তু এই জৈব ক্লোরিন যুক্ত কীটনাশকের কার্যক্ষমতা নির্ভর করে। যেমন DDT, অ্যালড্রিন, ডাইঅ্যালড্রিন, বেনজিন হেক্সাক্লোরাইড, এন্ড্রিন ইত্যাদি। DDT, তোমরা ডিডিটির নাম অনেকেই জানো, এটি কমন একটি নাম। এটি হচ্ছে ডাইফিনাইল মিথেন গঠন সম্বলিত যৌগগুলোর মধ্যে যতগুলো এই ডাইমিথাইল সম্পন্ন যতগুলো যৌগ আছে তার সবার উপরে থাকে DDT। এই DDT আসল নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এই DDT তৈরি হয়েছিল 1874 সালে, কিন্তু এর কার্যকারিতা আবিষ্কৃত হয় 1939 সালে। সুইজারল্যান্ডের জনৈক রসায়নবিদ পল মিউলার এর প্রচেষ্টায় তিনি এ কাজের জন্য কিন্তু নোবেল প্রাইজ পেলেন। এই পল মিউলার সম্বন্ধে অনেক কথা বলা যাবে, DDT নিয়ে অনেক কথা আছে, সেটি হয়তো অন্য একদিন বলা যাবে। অনেক কথা বলার আছে এই DDT নিয়ে। এর রাসায়নিক সংকেতটা যদি আমরা একটু জানি, C14H9Cl5। রাসায়নিক নাম 1,1 ট্রাইক্লোরো 2,2 4 ক্লোরোফিনাইল ইথেন। এর রাসায়নিক গঠনটা ডাইক্লোরোফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তোমরা রাসায়নিক সংকেতটা যারা লিখতে চাও তারা রাসায়নিক সংকেতটা লিখে ফেলবে। এর যে বৈশিষ্ট্যগুলো যদি একটু নেই আমরা, যে DDT পানিতে অদ্রবণীয় কিন্তু হাইড্রোকার্বনে দ্রবণীয়। এর স্থায়িত্ব হচ্ছে সূর্যের আলো ও সাধারণ তাপে এর রাসায়নিক পরিবর্তন ঘটে না। এ কারণে ডিডিটির যে কার্যকরী গুণ এটা অনেক দিন পর্যন্ত অটুট থাকে। স্ফুটনাঙ্ক যদি আমরা বলি, বিশুদ্ধ DDTতে 195 ডিগ্রি সেলসিয়াস তাপে রাসায়নিক ক্রিয়া সংঘটিত হয়। গড়নাঙ্ক DDT এর গড়নাঙ্ক 108 থেকে 109 ডিগ্রি সেলসিয়াস। এর বিষাক্ততা যদি আমরা একটু বর্ণনা করি,
এর বিষাক্ততা যদি একটু আমরা দেখি, খেয়াল করো, ওরাল D50 ভ্যালু টু র্যাট, ইঁদুরের জন্য এর যে ওরাল LD50 মানে লিথাল ডোজ 50 250 থেকে 500 মিলিগ্রাম পার কেজি অফ দ্য বডি ওয়েট। আর নর্মাল LD50 ভ্যালু টু রেবিটের জন্য হচ্ছে 2500 মিলিগ্রাম পার কেজি অফ দ্য বডি ওয়েট। তাহলে আমরা চলো যাই, এর বিষক্রিয়ার ধরনটা একটু আমরা জেনে নেই। ডিডিটি কিন্তু এটা আনুষঙ্গিক যৌগসমূহ কিন্তু স্পর্শ ও পাকস্থলী বিষ হিসাবে ক্রিয়া করে। এটি একসময় কিন্তু মস্কুইটো তাড়ানোতে প্রচুর ব্যবহৃত হতো। প্রথমে যখন ম্যালেরিয়ার প্রকোপ ছিল তখন এই ডিডিটি দিয়ে কিন্তু মস্কুইটো আমরা কন্ট্রোল করেছিলাম। এ ধরনের কীটনাশকের বিষক্রিয়ায় পতঙ্গের স্নায়বিক উদ্দীপনা, মাংসপেশির কম্পন, দুর্বলতা ও খিঁচুনি বৃদ্ধি পায় এবং পতঙ্গ শ্বাসকষ্ট ভোগে মারা যায়। এর ব্যবহারটা যদি আমরা একটু জেনে নিই, শস্যের শুয়োপোকা তো তোমরা চেনোই, ঘাস ফড়িং, তেলে পোকা, মশা, এগুলো তো আমি প্রথমে বলেছি, উকুন ও অন্য অন্য পোকা দমনে কিন্তু এটি অত্যন্ত ব্যবহৃত হয়। আরেকটি আছে অ্যালড্রিন। অ্যালড্রিন কিন্তু অক্টালিন নামে পরিচিত। এর রাসায়নিক নাম একটু খেয়াল করে একটু বড়, 1 2 3 4 10 10 হেক্সা ক্লোরো 1 4 4 এ 5 8 8 এ হেক্সাহাইড্রো 1 4 এন্ডো এক্সো 5 8 ডাইমিথানো নেপথালিন। বড়, একটু তোমাদের মুখস্থ রাখতে হবে। জার্মান রসায়নবিদ কুট এল্ডারের নাম অনুসারে কিন্তু এই যে কীটনাশকটির নামকরণ করা হয়েছে অ্যালড্রিন। এর রাসায়নিক সংকেত C12 H8 Cl16। তোমরা যারা রাসায়নিক গঠন স্ট্রাকচারাল ফর্মুলা যারা তোমরা লিখতে চাও তারা এইভাবে স্ট্রাকচারাল ফর্মুলাটা তোমরা লিখবে, তাহলে তোমরা ভালো নাম্বার পাবে। এর ধর্মটা যদি বলি, অ্যালড্রিন সাদা স্ফটিক সদৃশ্য পদার্থ। এটি জৈব দ্রাবকে দ্রবণীয়। এর গলনাঙ্ক 100 থেকে 103 ডিগ্রি সেলসিয়াস। এর বিষাক্ততা সম্বন্ধে একটু আমরা জেনে নিই। এর মুড অফ এর যে টক্সিসিটি আমরা একটু জেনে নেই। এর ওরাল LD50 ভ্যালু হচ্ছে টু র্যাট, ইঁদুরের জন্য 40 থেকে 50 মিলিগ্রাম পার কেজি অফ দ্য বডি ওয়েট। আর ডার্মাল LD50 ভ্যালু টু র্যাট 200 মিলিগ্রাম পার কেজি অফ দ্য বডি ওয়েট। বিষক্রিয়ার ধরন আমরা একটু জেনে নিই। এটিও স্পর্শ বিষ ও পাকস্থলী বিষ রূপে কাজ করে। স্তন্যপায়ী প্রাণীদের জন্য এই কীট বিষটি কিন্তু বেশ বিষাক্ত। এর ব্যবহারটা যদি আমরা একটু জানি, ধানের শুয়োপোকা, মাটির নিচের পোকা, বিশেষ করে গর্তে যে সমস্ত কীটপতঙ্গগুলো থাকে ক্ষতিকর, সেগুলো উইভিল, থ্রিপস, ঝিঝি পোকা, পিঁপড়া দমনে এটি বেশ কার্যকরী। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে বিভিন্ন ধরনের বীজ শোধনেও কিন্তু, বীজ শোধনাগারে কিন্তু এই ইনসেকটিসাইডটা প্রচুর ব্যবহৃত হয়। কাজে বীজ শোধনেও এটি বেশ ব্যবহৃত হয়।
জৈব ফসফরাস যে কীটনাশক, জৈব ফসফরাস কীটনাশক, যদিও ডেফিনেশন আমি আগেই বলেছিলাম, তারপরে আবার বলছি যে জৈব ফসফরাস কীটনাশক বলতে ওই সব কীটনাশককে আমরা বুঝাই যাদের কার্বন পরমাণুর সঙ্গে এক বা একাধিক ফসফরাস পরমাণু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে। এ ধরনের কীটনাশকগুলো কিন্তু খুবই শক্তিশালী এবং বিশেষ করে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর জন্য বিষাক্ত। তোমাদের কিন্তু একটি কথা বারবার মনে করিয়ে দিচ্ছি, এটি সাধারণত কিন্তু উষ্ণ রক্ত বিশিষ্ট ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলের উপরে কিন্তু এর কার্যকারিতা এই সমস্ত কীটনাশকের কিন্তু সবচেয়ে বেশি। যে কারণে তোমরা লক্ষ্য করে থাকবে গ্রামে অনেক গ্রামের লোকজন কিন্তু এই ধরনের কীটনাশক পান করে আত্মহত্যা করে, যেমন বাইড্রিন, ডাইজিনন, ম্যালাথিয়ন, ডাইমেক্রন ইত্যাদি এই জৈব ফসফরাস কীটনাশকের কিন্তু উদাহরণ। ডায়াজিনন সম্বন্ধে আমরা একটু জানি। ডায়াজিনন হচ্ছে, এটি ফসফরিক অ্যাসিডের একটি এস্টার হচ্ছে ডায়াজিনন। এর রাসায়নিক নাম ডাইইথাইল 2 আইসোপ্রোপাইল 6 মিথাইল 4 পাইরিমিডিনাইল ফসফোরোথায়োনেট। এটি বাসুডিন, তোমরা জানো বাজারে বাসুডিন নামে পাওয়া যায়। এই যে তারপরে নিওসিডোল বা নিওসোডল প্রভৃতি নামে কিন্তু এই ডায়াজিননটা কিন্তু বাজারে পাওয়া যায়। কাজেই আমরা এই সমস্ত নামে যেগুলো পাবো সেগুলোই হচ্ছে ডায়াজিনন। এর রাসায়নিক সংকেত একটু লক্ষ্য করো, C12 H21 N2 O3 PS। তাহলে এটি হচ্ছে তোমার এর রাসায়নিক সংকেত। এটি তার রাসায়নিক গঠন স্ট্রাকচারাল ফর্মুলা যদি তোমরা দেখো, যে কেউ তোমরা স্ট্রাকচারাল ফর্মুলা মুখস্থ করে লিখতে চাইলে তোমরা লিখবে, যেহেতু তোমরা এখানে খেয়াল করো এটি ডায়াজিননের রাসায়নিক গঠন বা রাসায়নিক বা সংকেত বা এটি স্ট্রাকচারাল ফর্মুলা। এর ধর্ম, এটি সামান্য গন্ধযুক্ত বর্ণহীন তরল পদার্থ। এর স্ফুটনাঙ্ক 83 থেকে 84 ডিগ্রি সেলসিয়াস। দ্রবণীয়তা হচ্ছে, এটি জৈব দ্রাবকে দ্রবণীয়, তবে পানি ও হালকা অ্যাসিড যুক্ত পানিতে সামান্য দ্রবণীয়। এর স্থায়িত্ব বা এর রেসিডুয়াল কার্যকারিতা, রেসিডুয়াল পিরিয়ড সম্বন্ধে একটু বলি। রেসিডুয়াল পিরিয়ড হচ্ছে কোনো কীটনাশক প্রয়োগ করার পরে যতদিন পর্যন্ত এর এই কীটনাশকের বিষাক্ততা থাকে ওই সময়টাকে বলি আমরা রেসিডুয়াল পিরিয়ড। এই জন্য আমরা অনেক সময় এই রেসিডুয়াল পিরিয়ড শব্দটা কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে এই যে কীটনাশকের বর্ণনাটা আমি দিচ্ছি ডায়াজিনন, এর কিন্তু কার্যকারিতা প্রায় 30 থেকে 35 দিন থাকে, তবে এর বিষাক্ততা 10 থেকে 11 দিন পর্যন্ত স্থায়ী হয়। এর আপেক্ষিক গলনাঙ্ক 1.2 থেকে 1.1 ডিগ্রি সেলসিয়াস। বিষাক্ততা যদি একটু ধরি, ওরাল LD50 ভ্যালু টু র্যাট 100 থেকে 150 মিলিগ্রাম of the body weight. Dermal LD50 value to rat 1000 milligram per kg of the body weight. বিষক্রিয়ার ধরন, এটি পাকস্থলী ও ধূম্র বিষ হিসাবে কাজ করে। ব্যবহারটা একটু আমরা জেনে নেই। রস শোষণকারী গর্তবাসী পেস্ট যেমন রুট ফ্লাই, হাউস ফ্লাই, টিক, মাইট
ইত্যাদি দমনে এই কীটবিষগুলো কিন্তু বহুল ব্যবহৃত হয়। ফসমেডিন বা ডাইমেক্রন, ফসমেডিন এর আরেকটি নাম হচ্ছে ডাইমেক্রন। বাজারে এটাকে আমরা এর রাসায়নিক যে নামটা যদি দেখি, রাসায়নিক নাম হচ্ছে ডাইমিথাইল 2 ক্লোরো 2 ডাইইথাইল কার্বামাইল 1 মিথাইল ভিনাইল ফসফেট। ফসফামিডিন রাসায়নিক বিক্রিয়া করে ডেসিথাইল ফসফামিডিন নামে একটি বিষাক্ত যৌগিক পদার্থে পরিণত হয় এবং গাছপালা দ্বারা গৃহীত হয়। বাজারে কিন্তু এটি ডাইমেক্রন নামে পরিচিত। কাজেই বাজারে যেটি আমরা যে লেখা থাকবে ফসফামিডিন, সেটি কিন্তু আসলে ডাইমেক্রন। এর রাসায়নিক সংকেত C10 H19O5 CINP। ফসফামিডিনের যেটি তোমরা স্ট্রাকচারাল ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ, এর রাসায়নিক গঠন। এটি অধিকাংশ গাছের জন্য বিষাক্ত নয়, কিন্তু কিছু চেরি গাছের জন্য এটি ক্ষতিকর। কীটবিষ্টির বিষাক্ততা 15 থেকে 18 দিন পর্যন্ত স্থায়ী। স্তন্যপায়ী প্রাণীদের জন্য এটি বেশ বিষাক্ত। এর বিষাক্ততা যদি একটু বলি, এর বিষাক্ততা হচ্ছে ইঁদুরের জন্য এর মৌখিক মারণ মাত্রা LD50 15 মিলিগ্রাম পার কেজি। বিষক্রিয়ার ধরন যদি বলি, এটি স্পর্শ, পাকস্থলী ও প্রবাহ বিষ রূপে কাজ করে। প্রবাহ বিষ মানে সিস্টেমিক ইনসেক্টিসাইড, যা মানুষের, এটি স্পর্শ অর্থাৎ সংস্পর্শে আসলে বিষক্রিয়া হবে, স্টমাকে গেলেও হবে, এবং কোনো সিস্টেমের মধ্যে যদি প্রবেশ করে সেখানেও কিন্তু এর বিষাক্ততা প্রকাশ পাবে। এর ব্যবহার আল্ট্রালো ভলিউম হারে পানিতে না মিশিয়ে এটি ব্যবহার করা যায় না। আমরা দেখছি, খেয়াল করো যে সাম্প্রতিককালের একটি উল্লেখযোগ্য কীটবিষ হচ্ছে কার্বামেট। এদের গঠন, কার্যপদ্ধতি এবং স্থায়িত্বে এরা যেমন বৈচিত্র্যপূর্ণ তেমনি অদ্বিতীয়। এরা সাধারণত নিউরোমাস্কুলার তন্ত্রের উপরে এদের বিশেষ কার্যকরী ভূমিকা থাকে। সেজন্য বলছে নিউরোমাস্কুলার তন্ত্রের উৎসেচক সমূহকে এরা প্রভাবিত করে। কার্বামেটের বিষক্রিয়া ক্ষণস্থায়ী এবং দ্রুত প্রাণীকলা থেকে নিষ্ক্রান্ত হয়। এগুলো চর্বি কলায় সঞ্চিত হয় না এবং প্রাণী দুগ্ধেও এটি মিশ্রিত হয় না। যেহেতু ম্যাক্সিমাম আমরা যেহেতু প্রাণীদের বিভিন্ন জিনিস আমরা ভক্ষণ করি, যেহেতু দুধ আমরা খাই, এই জৈব কার্বামেট জাতীয় কীটনাশকগুলো কিন্তু দুগ্ধে মিশ্রিত হয় না। বাজারে কিন্তু এটি বিভিন্ন নামে কিন্তু আমরা এটি পাবো বাজারে, তোমরা খেয়াল করো, যেমন সেভিন, ফুরাডান, ডাইকার্বাম, আইসোলান ইত্যাদি নামে কিন্তু আমরা এগুলো পাবো। সেভিন বা কার্বারিল নামে পরিচিত। কার্বারিল সবচেয়ে পুরনো ও ফলপ্রসূ কার্বামেট কীটবিষ। এর রাসায়নিক নাম 1 নাপথাইল N-মিথাইল কার্বামেট। বাজারে এটি সেভিন 744 নামে পরিচিত। এর রাসায়নিক সংকেত হচ্ছে C12H11NO2। আর কার্বারাইল এর যে স্ট্রাকচারাল ফর্মুলা
তোমরা দেখতেই পাচ্ছ, এর স্ট্রাকচারাল ফর্মুলা কিন্তু তোমরা শিখবে। এটিও কিন্তু লিখতে তোমরা ভালো নাম্বার পাবে। এটি সাদা দানাদার পদার্থ। এর গলনাঙ্ক 142°C। পানিতে অল্প দ্রবণীয়। জাইলিন, কিটোন, পেট্রোলিয়াম প্রভৃতি জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। এর বিষাক্ততা যদি আমরা একটু খেয়াল করি, ইঁদুরের জন্য মৌখিক মারণ মাত্রা LD50 500 mg/kg। এদের বিষাক্ততা তাপ বাড়লে বেড়ে যায়। বিভিন্ন ধরনের পোকা দমনে এটি ব্যবহৃত হয়। এরা শাকসবজি, তুলা, নারকেলের উইভেল প্রভৃতি পতঙ্গ দমনে কার্যকর ভূমিকা পালন করে। বিষক্রিয়ার ধরন, এটি স্পর্শ ও পাকস্থলী বিষ রূপে কাজ করে। এর ব্যবহার 2.5% কার্বারিল গুঁড়া মাথার উকুন ও গরুর গায়ের উকুন দমনে ব্যবহৃত হয়। 5% কার্বারিল গুঁড়া দিয়ে গরু, ভেড়া ও মুরগির গায়ের উকুন দমন করা যায়। এদের শীতকালে ব্যবহার করা ভালো, তবে গ্রীষ্মকালে এদের ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। ফুরাডান আরো একটি খুব চেনা কীটনাশক, ফুরাডান, যার আরেকটি নাম হচ্ছে কার্বোফুরান। এটি একটি কার্বামেট কীট বিষ। এর রাসায়নিক নাম 2,3-ডাইহাইড্রো 2,2-ডাইমিথাইল 7-বেনজোফোরানাইল মিথাইল কার্বামেট। এর রাসায়নিক সংকেত হচ্ছে C12H15NO3। এর স্ট্রাকচারাল ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ, ফুরাডান, যার আরেকটি নাম হচ্ছে কার্বোফুরান। ধর্ম, এর রং সাদা। এরা পানিতে অল্প দ্রবণীয়, দানাদার, বিশুদ্ধ কিন্তু গন্ধহীন পদার্থ। এদের বিষাক্ততাটা একটু আমরা জেনে নিই। ফুরাডান একটি ব্যাপক কার্যকর নতুন ধরনের কার্বামেট, যা একই সাথে কীটনাশক, ক্ষুদ্র মাকড়নাশক ও উদ্ভিদের কৃমিনাশকে কার্যকর। স্তন্যপায়ী প্রাণীদের জন্য কিন্তু বিষাক্ত। ইঁদুরের জন্য এর মৌখিক মারণ মাত্রা LD50 5 mg/kg। বুঝতে পারছো কি পরিমাণ বিষাক্ত এই কীট বিষটি। বিষক্রিয়ার ধরন, মাটিতে প্রয়োগ করার পর শিকড়ের মাধ্যমে গাছের অভ্যন্তরে প্রবেশ করে এবং গাছের বিভিন্ন অংশে প্রবাহিত হয়। তাহলে বুঝতে পারছি এটি কিন্তু সিস্টেমেটিক ইনসেক্টিসাইড। প্রবাহমান ক্রিয়ার মাধ্যমে পোকামাকড় দমন করে। ওর যদি বিভিন্ন ধান খেতে হোক বা যে কোনো গাছের ভিতরে হোক, বিভিন্ন সিস্টেমের ভিতরে যদি কোনো পোকা লুকিয়ে থাকে, সেখান থেকে কিন্তু এই কীটনাশকটা দিয়ে তাদেরকে দমন করা সম্ভব। ধানের পোকা দমনে, বিশেষ করে ধানের পোকা দমনে এটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ব্যবহারটা একটু যদি আমরা দেখি, যে এরা দীর্ঘস্থায়ী এবং ব্যাপকভাবে মাটিতে ব্যবহার করা যায়। কেননা মাটিতে এই জন্য ব্যবহার করা হয় যে মাটিতে লুকানো পোকা ও পাতায় বসবাসকারী পোকা নিয়ন্ত্রণে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি কথা বলবো, সেটি হলো সিনার্জিস্ট। সিনার্জিস্ট আসলে জিনিসটা কি একটু তোমাদের একটু বলি। যে নর্মাল যে কীটনাশকগুলো আছে, সেই কীটনাশকের বিষক্রিয়া বৃদ্ধির জন্য যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, আসলে তাকেই বলি আমরা সিনার্জিস্ট। আমি ডেফিনেশন আকারে যদি বলি, আমি সহজভাবে যেটা বললাম,
আর ডেফিনেশন আকারে যদি বলি যে কীটনাশকের সাথে যেসব রাসায়নিক দ্রব্য মিশ্রিত করলে পতঙ্গ দমনে কীটনাশকের বিষাক্ততা বৃদ্ধি করে তাদেরকে বলবো আমরা সিনার্জিস্ট। সিনার্জিস্ট কিন্তু সাধারণত আমরা বর্তমানে দুই ধরনের সিনার্জিস্ট আমরা পাই। এক ধরনের সিনার্জিস্ট আছে যারা কিনা যারা গাঠনিক দিক দিয়ে কীটনাশকের মতো, এবং এটা কীটপতঙ্গের দেহে যেসব এনজাইম কীটনাশকের বিষাক্ততা নষ্ট করে অবিষাক্ত করে, সিনার্জিস্ট গুলো সেই এনজাইমের উপর কাজ করে বলে কীটনাশকের বিষাক্ততা বৃদ্ধি পায়। তাহলে যেই এই সিনার্জিস্ট প্রয়োগ করলে, যারাই এদেরকে অবিষাক্ত করতে চাক না কেন, সিনার্জিস্ট থাকলে তার বিষক্রিয়া বেড়ে যাবে। অন্য এক ধরনের সিনার্জিস্ট আছে, একটু খেয়াল করো, যেগুলো কীটপতঙ্গের দেহের এনজাইম যথা মিক্সড ফাংশন অক্সিডেস কে নিষ্ক্রিয় করে দেয় এবং এর ফলে কীটনাশকটি অবিষাক্ত পদার্থে পরিণত হতে পারে না। খেয়াল করো কথাটা, যে এই মিক্সড ফাংশন অক্সিডেস যে এনজাইমটা, এটাকে নিষ্ক্রিয় করে দেয়। নিষ্ক্রিয় করে দেওয়ার কারণে কি হয়, কীটনাশকটি অবিষাক্ত পদার্থে পরিণত হতে পারে না, বা হলেও তা নিম্নতম পর্যায়ে নেমে যায়, কারণ মিক্সড ফাংশন অক্সিডেজ এনজাইমটি কীটপতঙ্গের দেহে কীটনাশককে বিপাকিত করে নষ্ট করে দেয়। এই মিক্সড ফাংশন যে অক্সিডেজ যে এনজাইমটা, একে নিষ্ক্রিয় করে দিলে কীটনাশকটি অবিষাক্ত পদার্থে পরিণত হতে পারে না বলে তার বিষাক্ততা নষ্ট হয় না। এই হলো মোটামুটি তোমাদের বিভিন্ন প্রকার কীটনাশক সম্বন্ধে আমি তার বিবরণ দিলাম, এবং এই কীটনাশকের বিষাক্ততা কিভাবে তাকে বৃদ্ধি করে সেই সিনার্জিস্ট সম্বন্ধে বললাম। এরপরে আমি তোমাদের বলবো যে কয়েকটি সিনার্জিস্টের নাম আমি তোমাদের সামনে, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো যে কয়েকটি সিনার্জিস্টের নাম উল্লেখ করা হলো। তোমরা আরো বিস্তারিত পড়বে, আমি তোমাদের উদ্দেশ্য তবু বলছি। যেমন সিসামিন, সেসমোলিন, সেসাবেক্স, সেফ্রল ইত্যাদি, এগুলো কিন্তু সবই কীটনাশক, এগুলো কিন্তু সবই এই সিনার্জিস্ট। এই সিনার্জিস্ট গুলোর কিন্তু আবার বিভিন্ন বিবরণ আছে, এগুলো হয়তো ওইভাবে আসে না, শুধু তোমাদের আসে সিনার্জিস্ট কি বা বিভিন্ন প্রকার সিনার্জিস্টের নাম ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। তবে কাজেই তোমরা, আমার মনে হয় বিভিন্ন প্রকার কীটনাশকের বিবরণ কিভাবে লিখতে হয়, তোমরা আমার এই ক্লাসটি তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। আজ আর নয়, আজকের মতো এখানেই। তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।